পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। রাহাত, তোর হাতে ঠিক 5 মিনিট আছে। ভেবে নে কি করবি তুই। হয় মুখ খুলবি, নয়তো সারা জীবন এখানে পড়ে থাকবি। তোর পরিবার তোর হুদিস অব্দিও পাবে না। এখানে মরে পড়ে থাকবি তুই। ভালোই ভালোই বলে দে, স্টেরোকেমিস্ট্রি এক্সামের দিন আরোরার ফাইলে তোকে আনসার শিট ঢুকিয়ে দেওয়ার অর্ডার কে দিয়েছিল? ভার্সিটিতে এমন কার অস্তিত্ব রয়েছে যে আবরার জিহাদকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে? সেই মহান ব্যক্তিটা কে জানতে চাও আমার মন? কার বুকের ফাটা এত বড় যে আমি তা দেখতে চাই? আবরারের কথাগুলো রাহাতের কাছে কোনো নেতার ভাষণের মতোই মনে হলো। আবরারের হুমকি স্বরূপ ভাষের বিপরীতে রাহাত বিদ্রুপের সহিত হেসে পড়ল। আবরার, কেন নিজের খারাপ চাইছিস বল? একবার যদি তুই জানতে পারিস সে কে, তাহলে সব সম্পর্ক এলোমেলো হয়ে যাবে। আর শুন, যে আমাকে আনসার শিটগুলো ফাইলে ঢুকিয়ে দিতে বলেছিল সে কিন্তু অনেক জঘন্য ভয়ঙ্কর। জানিস, সে একসময় আরোরাকে গাড়ি দিয়ে পিষে দিতে চেয়েছিল। রাহাতের কথাগুলো যেন আগুনে ঘি ঢালার মতোই কাজ করলো। আবরারের রাগ সপ্তম আসমানে গিয়ে পৌঁছালো। সঙ্গে সঙ্গে আবরার চেয়ার থেকে দাঁড়িয়ে সিংহের ন্যায় গর্জে উঠে ডান হাত দিয়ে হাতলে একটা পাঞ্চ মেরে বলে, তুই কিন্তু লিমিট ক্রস করছিস রাহাত। সে যাই হোক না কেন, তার শেষ আমি দেখেই ছাড়বো। যেই হাতে সে আমার প্রেয়সীকে মারতে চেয়েছে, সেই হাত আমি ঘুরিয়ে দেব, ভেঙে দেব, মেরে ফেলবো। তুই শুধু একবার তার নামটা বল, বাকিটা আমি দেখে নেব। হাতলে পাঞ্চ মারায় ডান হাতে বেশ ব্যথা পেয়েছে, তবুও সেটা টুটা শব্দ অবধি করেনি। ডান হাতে আগে থেকে আঘাতপ্রাপ্ত ছিল, এখন ফের জোরে আঘাত লাগে। কবজি বেয়ে সামান্য পরিমাণ ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে, কিন্তু এতে আবার কোনো হুঁশজ্ঞান নেই। সে তো ব্যস্ত নিজের রাগ বহিঃপ্রকাশ করতে। এত কিছুর মাঝে রাত ঠিকই খেয়াল করেছে আবরারের অস্থিরতা। সে একটা তৎসিলের হাসি হেসে বলল, আবরার, তুই দুই নৌকায় পা দিয়ে চলতে চাওয়া একজন মানব। ভবিষ্যতে যার ঠাঁই এক নৌকাতেও হবে না। একদিকে তুই আরোরাকে ভালোবাসিস, অন্যদিকে ছোটবেলা থেকে তোর আর নাজিকার বিয়ে ফিক্সড। না তুই নাজিকার সাথে বিয়ে নামক চুক্তিটা ভাঙছিস, না তুই আরোরাকে ছাড়ছিস। তাহলে তোর ভবিষ্যৎ নামক সময়টাতে তুই কাকে নিয়ে থাকবি সেটাই তো বুঝতে পারছি না। রাহাতের কথায় আবরারের চোয়াল শক্ত হয়ে এলো। এই ছেলের সাহস দেখে আবরারকে অবাকের উপর অবাক হচ্ছে। একে তো সে অপরাধীর নাম বলছে না, তার উপর আবার বড় গলায় জ্ঞান দিচ্ছে। কণ্ঠে তেজ নিয়ে আবরার শেষ একটা কথা বলল, আই সোয়ার রাহাত, তোকে কেটে কেটে টুকরো করে বন্য পশুকে দিয়ে খাওয়াবো আমি, যদি তুই নামটা না বলিস। আবরারের হিংস্রমূলক কথা শুনে টনক নড়ল রাহাতের। শেষ সমালোচনা না করে কাট কাট গলা স্পষ্ট বাংলা 3 অক্ষরে একটা নাম উচ্চারণ করল। নাজিকা। নামটা শোনা মাত্র বিস্ফোরিত নয়নে তাকালো আবরার আর আরমান। শেষমেশ কিনা শত্রু নিজেদের মাঝে বন্ধু সে যে ঘুরে বেড়াচ্ছে। আরমান একটা শুকনো ঢোক গিলে আবরারের দিকে তাকালো। আবরার কোনো হেলদুল নেই, নেই কোনো প্রতিক্রিয়া। রুবেটের ন্যায় ঠায় দাঁড়িয়ে যেন কোনো ভাবনায় বিভস্যে। আবরার কখনো ভাবেনি নাজিকা এত নিচে নামবে। শেষমেশ গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা, ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। আবরার মনে মনে ব্যথাতুর হেসে আওড়ালো, নাজিকা, কখনো ভাবিনি যে তুই এতটা নিচু মনের, আগলি মাইন্ডেড। তুই তোর খেল দেখে তুই তোর খেল দেখিয়েছিস, এখন আমি আমার খেল দেখাবো। যেই হাতে তুই আমার প্রেয়সীকে আঘাত করতে চেয়েছিস, সেই হাত আমি আস্ত রাখবো না। নামটা শুনে নিজ মুখ দিয়ে একটা শব্দ অবধি উচ্চারণ করলো না আবরার। গটগট করে পা ফেলে বেরিয়ে গেল রুম থেকে। আবরারের যাওয়ার দিকে উদ্গ্রীব চোখে তাকিয়ে আরমান। ব্যাপারটা রহস্যময় লাগলো আরমানের কাছে। আবরার কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না কেন? কি হতে চলেছে এরপর? আবরার কি করবে নাজিকের সাথে? নাকি আজকের ঘটনা পুরো কাহিনী মোড় ঘুরিয়ে দিবে? শান্ত নিরিবিলি পরিবেশ, কখনো কখনো আগাম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস হয়। ঘূর্ণিঝড় আসার আগে প্রকৃতি শান্ত থাকে, কিন্তু ঘূর্ণিঝড় যাওয়ার পরে প্রকৃতি লঞ্চভঞ্চ হয়ে পড়ে থাকে। আজকের এই প্রাঙ্গণ একটু আগেও শান্ত ছিল, এখন পরিবেশটা বিরাজ করছে তুমুল উত্তেজনা। আপনাদের শান্ত মূর্তি যেন জানান দিচ্ছিল আগাম ঘূর্ণিঝড়ের অস্তিত্ব। একটু আগে নাজিকার বাড়িতে তারা পরিবার মিলে বেশ
হই হুল্লোড়ে মেতে উঠেছিল। সহসা তখন আবরার উপস্থিত হয় নাজিকার বাড়িতে। আবরারের প্রতিবিম্ব নাজিকার দর্শনে আসতে তার চোখ জোড়া ছিকছিক করে উঠে। আজ কতদিন পর আবরার তার বাড়িতে পা রেখেছে। এসব ভাবতেই নাজিকার মন প্রাঙ্গণে উকি দেয় মধুর বসন্ত। হৃদয়খানা খুশিতে মেতে ওঠে। সঙ্গে সঙ্গে নাজিকা আবরারের খাতিরদারিতে নিজেকে ব্যস্ত করে তোলে। কিন্তু এতে এত এত সম্বোধনা আবরার প্রত্যাখ্যান আবরার প্রত্যাখ্যান করে বলে। নাজিকা, তোমার সাথে কিছু দরকারি কথা আছে, একটু উপরে চলো। আবরারের কথার পাশে নাজিকার কাজিনরা কিছু বলল না, শুধু একে অপরের দিকে চেয়ে মিটমিটি হাসছে। একটা না একটা সময় তাদের বিয়ে হবে, সেটা সকলেরই জানা। তাই তাদের কিছু ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে, এটাই স্বাভাবিক। নাজিকা তো আবরারের এহেন ব্যবহারের হিতাহিত জ্ঞান শূন্য হারিয়েছে। পরক্ষণে নিজেকে সামলে দোতলার দিকে অগ্রসর হয়। কিন্তু এখন কি সেই আগের উত্তেজনাটা আছে? না, নেই। এখন দোতলার কামরাটা নিস্তেজ হয়ে আছে। নাজিকা একগালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে তাকে আবরারের দিকে, কিন্তু এতে আবরারের কোনো হেলদোল নেই। সে তো নিজের রাগ বহিঃপ্রকাশ করতে ব্যস্ত। বড় বড় করে শ্বাস নিয়ে মেজাজকে আয়ত্তে আনার প্রয়াসে আবরার। একটু আগে রাগের তোপে সে একটা জঘন্য কাজ করে ফেলেছে। কামরা আসার পরপর নাজিকার সাথে আবরারের ব্যাপারটা নিয়ে বেশ ঝামেলাই হয়েছিল আবরারের। কথা কাটাকাটি করতে করতে একসময় ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল। আবরার তখনই একটা অপ্রদর্শিত কাঞ্জ ঘটিয়ে বসে নাজিকার গালে নিজের সর্বশক্তি দিয়ে থাপ্পড় বসায়। নাজিকা হলো বাবা মায়ের একমাত্র মেয়ে। মার জিনিসটার সাথে নাজিকা অপরিচিত। ছোটবেলা থেকে যা চেয়েছে তাই পেয়েছে। কোনোদিন কোনো কিছুর অভাব বুঝেনি নাজিকা এতটা আদরে যে তার বাবা মা কোনোদিন তার সাথে গলা বড় করে কথা বলেনি। সেখানে আজ মেয়েটার প্রিয় মানুষ কর্তৃক জীবনের প্রথম আঘাত পেয়ে নিজের গভীর সত্তাটাকে আর ধরে রাখতে পারেনি। সঙ্গে সঙ্গে ফুপিয়ে কেঁদে উঠেছে। নাজিকার কোনো কালে এতটা খারাপ ছিল না। সবার প্রিয় নাজিকা, আত্মীয়দের মাঝে সবাই নাজিকাকে বেশ স্নেহ করে, কারণ মেয়েটা সবসময় সঠিক কাজটাই করে। নাজিকা এমন একটা মেয়ে যে কখনো কোনো খারাপ কাজে জড়িত ছিল না। খারাপ পথ অবলম্বন করা তো দূর, কিন্তু ওই যে 4 অক্ষরের একটা শব্দ একটা ভালো সত্তাকে অবধি নষ্ট করে দেয়। এই 4 অক্ষরের শব্দ ভালোবাসা। শব্দটার গভীরতা অনেক দূর অবধি রয়েছে। শব্দটা অনুভব করার জন্য অনুভূতির দরকার। যে শব্দটা অনুভব করতে পারে সে হলো একজন প্রেমিক। ভালোবাসা এই শব্দটির মধ্যে রয়েছে একটি সুপ্ত অনুভূতি, যা এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে ও অনুভূতি বিষাক্ত কিংবা কারো কাছে যন্ত্রণা, আবার কারো গোটা জীবনটাই বোধ হয় ভালোবাসা, যা কাউকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ভুলতে দেয় না। এই ভালোবাসার অনুভূতি এক একজনের কাছে এক এক রকম। দুটো মানুষ যদি একে অপরকে ভালোবাসে তাহলে শব্দটা বিস্তার বহুদূর। কিন্তু যদি এই 4 অক্ষরের শব্দটা একজনের ক্ষেত্রে প্রযোজ্য হয়, যেটাকে বলে একতরফা ভালোবাসা, তাহলে শব্দটার অনুভব করার অবস্থায় থাকে না। তখন শব্দটা একজন প্রেমিকের কাছে বিষের মতো মনে হয়, যে বিষ পান করা যায় না, তবে শরীরের মধ্যে ঠিকই প্রবেশ করে। একতরফা ভালোবাসায় আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটা জীবন। এখন নাজিকার ভেতরে ঘুমড়ে থাকা সহজ সরল মনটা তাচ্ছিলের হেসে বলে, ভালোবাসা সুন্দর হয় যখন দুই পক্ষের মতামত থাকে। মতামতবিহীন ভালোবাসার আরেক নাম হচ্ছে বিষাক্ত অনুভূতি। যে অনুভূতির দহনে প্রতিনিয়ত জ্বলতে জ্বলতে একটা সময় এসে মনে হবে এই অনুভূতির চেয়ে মৃত্যু শ্রেয়। আবরার তোকে ভালোবাসে না, তুই আবরারকে ভুলে যা। সে যাকে ভালোবাসে তাকে নিয়ে সুখে থাকুক, খুশিতে থাকুক। তৎক্ষণাৎ নাজিকার মধ্যে অবস্থান করা পৈশাচিক মনটা সহজ সরল মঞ্চের উপর ক্ষুব্ধ হয়ে বলে, কখনোই না নাজিকা, আবরার শুধু তোর। এই দুজনের মাঝখানে যদি তৃতীয় কেউ আসে তাহলে তাকে রাস্তা থেকে সরিয়ে দে। এটা তোর অধিকার, তুই কেন ছাড়বি? দিন শেষে আমরা খারাপ সত্তাটাকে একটু বেশি প্রাধান্য দিয়ে ফেলি। নাজিকার ক্ষেত্রে তাই হয়েছে। সে নিজ পৈশাচিক সত্তাটার দেওয়া পথে অনুসরণ করেছে। নাজিকা অপমানে অভিমানে ঠোঁট কামড়ে কাটছে। তার ইচ্ছে করছে সময়টাকে থমকে দিতে, টাইম ট্রাভেলের মাধ্যমে আগের সময় ফিরে যেতে। কাঁদতে কাঁদতে নাকের ডগা লাল হয়ে গেছে। নাজিকার কাছিন্ন দৃষ্টিতে আবরারের পানি চেয়ে অতঃপর শক্ত গলায় বলে,
যা করেছি বেশ করেছি, ভালোবাসার সব জায়গা আছে, আর আমি তো আর কাউকে খুন করিনি। নাজিকার কথার পাশে আপনার ঘৃণিত দৃষ্টিতে খুন করতে চেয়েছিলি তুই? আসলে তুই একটা নষ্ট মেয়ে। তুই আর নিজের মধ্যে নেই, পাগল উন্মাদ হয়ে গেছিস। আরে তুই কাউকে মারার চেষ্টা করেছিস, তোকে তো ডাক্তার দেখানো প্রয়োজন। সে নিকৃষ্ট ভাষ্যে বলে। নিজের নামে এত খারাপ কথা শুনে নাজিকা প্রতিক্রিয়াবিহীন। তার কাছে কথাগুলো নিতান্তই আমোদ লেগেছে। এত খারাপ কথা শোনার পর অনুশোচনা কিংবা প্রতিবাদ করার বদলে নাজিকা উল্টো আবরারের কথায় সায় জানিয়ে বলে, হ্যাঁ, আমি পাগল, তোমার ভালোবাসি, আমি অন্ধ। আর তোমার ভালোবাসা পাওয়ার জন্য যদি খুন করতে হয় তাহলেও করব আমি। নাজিকার এহেন কথা আবরারের কর্ণগোচর হতেই তার চোখ দুটো রক্তিম জবার মতো লাল হয়ে এলো। বড় বড় করে শ্বাস নেওয়ার তার শ্বাসক্রিয়া অস্বাভাবিক হয়ে এসেছে। দাঁতের দত চেপে ধরে আটকে থাকা কঞ্চে বলে, আজ থেকে আমাদের সব সম্পর্ক শেষ। আমার মা অসুস্থ থাকায় আমি বিয়ে নামক চুক্তিটা ভাঙতে পারিনি, কিন্তু আর না, এবার আমি আগে বিয়ে ভাঙবো, তারপর তোকে আমার আসল রূপ দেখাবো। আজ তোর হাত আস্ত রেখেছি বলে এটা ভাবিস না যে ভবিষ্যতেও আমি কোন রকম পদক্ষেপ নেব না। তোকে শেষবারের মতো সুযোগ দিলাম, সময় থাকতে ভালো হয়ে যা। আবরার কথার পিছে নাজিকা তড়িৎ বেগে হুট করে আবরারের কাছে এসে দাঁড়িয়ে আলতো করে আবরারের দুই গালে হাত দিয়ে অস্থির হয়ে বলে, আপনার আমার দিকে তাকাও, দেখো আমাকে। আজ থেকে 4 বছর আগে তো তুমি নাজিকা ছাড়া কিছুই বুঝতে না, আমি ছাড়া কারোর সাথে কথাও বলতে না। কিন্তু একদিন আমার সুখের মুহূর্তটা কারোর আগমনে নষ্ট হয়ে গেল। ওই আরোরা যেদিন থেকে ভার্সিটিতে পা রেখেছি সেদিন থেকে তুমি দূরে সরে গেছো। আমার খুশকে ওই পেশাচিনি মেয়েটা বেদনায় পরিণত করেছে, নিজের রূপ দিয়ে তোমার ঘায়েল করেছে আবরার। শেষে আবরার শব্দটা উচ্চারণ করার পর পর সাহসা আচমকা নাজিকা অপ্রসিদ্ধ জঘন্য কাজ করে ফেলল। আবরারের ঠোঁটে নিজের ঠোঁট দ্বারা আঁকড়ে ধরল। ঠোঁটে হঠাৎ করেই কারো স্পর্শ পেয়ে সজোরে নাজিকাকে ধাক্কা মারে আবরার। ধাক্কার তাল সামলাতে না পেরে নাজিকা ছিটকে যায়। ব্যালেন্স ঠিক না থাকা চিত হয়ে ফ্লোরে পড়ে যায়। ললাটের বাম সাইডে বেশ আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে তার ললাটের বাম সাইড থেকে ব্লিডিং হতে শুরু করে। আবরার তার ঠোঁট মুছতে মুছতে বলে, ছি, এতটা নিচে নেমে গেছিস তুই? লজ্জা জিনিসটা কি হারিয়ে ফেলেছিস নাকি? তুই একটা বেহায়া মেয়ে। ছি, আমি তোকে সারা জীবন বন্ধু ভেবে এসেছি, বুঝেছিস? নষ্ট মেয়ে, আমার কাছ থেকে 10 হাত দূরে থাকবি সব সময়। কথাটা বলা মাত্র তড়িঘড়ি করে আবরার স্থানটা ত্যাগ করে দাপানোর দরজা খুলতে আসিফের সামনে পড়ে যায়। চোখাচোখি হয় দুজনের কোনোরূপ কথাবার্তা ছাড়াই আসিফের পাশ কাটিয়ে চলে যায় আবরার। আবরারের অস্তিত্ব স্থানটা থেকে বিলুপ্ত হওয়ার পর আসিফ কামরার ভেতরে প্রবেশ করে দেখে নাজিকা নিচে পড়ে রয়েছে। আসিফ ব্যস্ত ভঙ্গিতে নাজিকাকে ধরে ফ্লোর থেকে তুলে বিছানায় বসালো। তারপর কাটা জায়গায় তুলো চেপে দিতে দিতে ব্যথাতুর কঞ্চে বলে, নাজিকা, তুই যার জন্য পুরো দুনিয়া ছাড়তে রাজি, সে যে কোনো মূল্যে তোকে ছাড়তে রাজি। ভুলে যা আবরারকে, এটা কোনো ভালোবাসা নয়। দূরে সরে আয় এসব থেকে। আসিফের কথার প্রত্যুত্তর নাজিকা কেবল হাসল। সেই হাসির মানে অজানা আসিফের। আসিফ শুধু চেয়েই রইল, এরপর নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। এই মেয়ে মাত্রা অতিরিক্ত আসক্ত আবরার প্রতি, তাই সে ঠিক ভুলে এর মাঝে তফাৎটা বুঝতে অক্ষম। নাজিকা এমতো অবস্থায় পৈশাচিক হাসি হেসে মনে মনে আওড়াল, তোমায় ভালোবেসে এতদিন চুপ করেছিলাম, কিন্তু আর নয়। এবার তুমি নিজের সীমা অতিক্রম করে নিজের বিপদ ডেকে এনেছো। আজকের সমস্ত ঘটনাটা আমি শেহজাদ ভাইয়ের কানে তুলব, তারপর দেখি তোমার ভালোবাসা কোথায় যায়। অবশ্যই শেহজাদ ভাই কখনো তোমার সাপোর্ট করবে না। বিশাল বড় ভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়। একটা মাঠ ঘিরে বড় বড় ভবনগুলো দাঁড়িয়ে। বিশাল চত্বর নিয়ে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়। লোকমুখে প্রায় শোনা যায় স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এই বিশ্ববিদ্যালয়ের আছে গৌরবময় ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যর অক্সফোর্ড বলা হয়। আজ পুরো ইন্টেলিজেন্ট গ্যাং ভার্সিটিতে এসেছে। সকাল থেকে সবকিছু ঠিকঠাকই ছিল, সবাই সব ক্লাসও করেছে মন দিয়ে। ব্রেক টাইমে নাজিকা আর আসিফের কোনো এক গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ায় তারা ভার্সিটি থেকে চলে যায়। ক্লাস চলাকালীন সময় হঠাৎ করে একজন কর্মচারী এসে ক্লাস টিচারকে
কিছু বলে শটান হয়ে দাঁড়ালো। অতঃপর টিচার স্বস্থান থেকে সব স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, আরোরা শিকদারকে দাঁড়াও। নিজের তলব শুনে অরু স্যারের কথা মতো উঠে দাঁড়ালো। তোমাকে প্রিন্সিপাল ডাকছে, অফিস রুমে যাও। অরুর দর্শন পেয়ে স্যার এক নাগারে কথাগুলো বলে সম্পূর্ণ করলাম। কথাগুলো শুনে অরুর কপালে চিন্তার চাপ পড়ল। হঠাৎ প্রিন্সিপাল স্যার কেন ডাকলেন? কিছু কি হয়েছে? এসব ভাবতে অরু একটু নার্ভাস হয়ে গেল। তবু অরু মনে মনে সাহস রেখে বাধ্য মেয়ের মতো অফিস রুমের দিকে এগুলো। অফিস রুমে ঢুকতে অরু দেখলো সেখানটায় কারো অস্তিত্ব নেই। পেছনে তাকাতেই কর্মচারী লোকটা বলল একটু অপেক্ষা করতে, প্রিন্সিপাল স্যার নাকি আসছে। অরু কামরায় অবস্থানরত টেবিলটার সামনে এসে দাঁড়ালো। ঠিক মিনিট 5 পর ধুম করে দরজাটা বন্ধ করার আওয়াজ অরুর কর্ণগোচর হতে পেছন ফিরে আকস্মিক কোনো আগন্তুক এসে হুট করেই অরুকে নিজের সাথে মিশিয়ে নিল। এমন পরিস্থিতিতে হতচকিত অরু বিকট শব্দে চিৎকার দিতে গেলে আগন্তুক তার মুখ নিজের এক হাত দিয়ে চেপে ধরল। আগন্তুক এক হাত দিয়ে অরুর হাত দুটো চেপে ধরল এবং অন্য হাত দিয়ে মুখ চেপে আছে। এমন সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। অরু আগন্তুকের চেহারা দর্শন করতে অক্ষম, কিন্তু অরু এটা বুঝতে পারছে আগন্তুক একটা ছেলে। অরু এখন নিরুপায়, কারণ অনেক মুচড়ামুচড়ির পরও সফল হতে পারেনি নিজ কর্মে। লোকটার কবল থেকে নিজেকে ছাড়াতে পারেনি। লোকটার গরম নিঃশ্বাস অরুর মুখশ্রীর উপর আশ্রয় পড়েছে। লোকটার উষ্ণ নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে তিত্তির করে কাঁপছে অরুর ছোট্ট তনু। লোকটি ধীরে ধীরে অরুর মুখের দিকে অগ্রসর হচ্ছে। এটা দেখে অরু আরো দম লাগিয়ে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করলো, কিন্তু এই শক্তিমান পুরুষের সামনে অরু নিতান্তই একটা চূর্ণ পুঁজে। শেষে অরু নিজ কর্মে ব্যর্থ হয়ে পরাজয় স্বীকার করে নিল। লোকটা ক্রমাগত অরুর মুখের দিকে অগ্রসর হচ্ছে। এই জঘন্য পরিস্থিতিটাকে বিভ্রান্ত অরু ভয় চোখ খিচে বন্ধ করে নেয়। আগন্তুক অরুর সম্পূর্ণ মুখমণ্ডল অন্ধকারের মধ্যে নিরেট ভাবে বরফ করে কানের কাছে মুখ নিয়ে এক নেশালো কঞ্চে বলে, মিসড ইউ। আগন্তুক এমন বার্তা পেতে অরু চমকে উঠল। স্তম্ভিত কিংকর্তব্য বিমূঢ় বাকরুদ্ধ অরু খানিকের জন্য কোনো অমানিসা ঘড়ি তলিয়ে গেল। অরু এমন একটা মেয়ে যার মধ্যে শক্ত কোমল তিক্ত অনুভূতি সব বিদ্যমান। এককালে অরু একটা হাসি খুশি মেয়ে ছিল, কিন্তু কালের বিবর্তনে সে আজ এতটা কঠোর। ভেতরের হৃদয়টা তুলতুলে নরম হলেও সে সেটা প্রকাশ করে না, কারণ অরুর মতে নিজ দুর্বলতা প্রকাশ করা নিতান্তই বোকামি। শত্রুপক্ষের সামনে নিজ দুর্বলতা প্রকাশ করা মানে নিজ পায়ে কুড়োল মারা। আর কেউ তো আর জানে না আশেপাশে কে শত্রু বেশে কিংবা কে মিত্র বেশে ঘুরে বেড়াচ্ছে। যদি কেউ অজান্তেও কিংবা ইচ্ছাকৃতভাবে কখনো মেয়েটিকে আঘাত করে ফেলে, তখন সেই মানুষটি মেয়েটির যত কাছের হোক না কেন, মেয়েটা কখনো তার দিকে ফিরেও তাকায় না। এক কথায় বলতে গেলে মুখ ফিরিয়ে নেয়। এ যেন তার আত্মসম্মানের লড়াই। অরু একটা স্পষ্টবাদী এবং যথেষ্ট আত্মসম্মানী মেয়ে। অরু নিজের আত্মসম্মানকে বাঁচাতে সব কিছু করতে রাজি। অরু আর মুচড়ামুচড়ি করে সময় ব্যয় না করে টেবিলে হাতে একটা গ্লাস নিয়ে সোজা লোকটার কপালে আঘাত করলো। সাথে সাথে গ্লাসটা টুকরো টুকরো হয়ে ভেঙে কিছু টুকরো লোকটার কপালে বিঁধে গেল, কিছু ফ্লোরে পড়ে রইল। এরকম পরিস্থিতিতে আগন্তুক লোকটার বন্ধন আলগা হতে সেই সুযোগে অরু লোকটাকে ধাক্কা মেরে অল্প দূরে সরে গিয়ে দাঁড়ালো। শক্ত বন্ধন থেকে মুক্ত হতে স্বস্তিদায়ক শ্বাস ফেলল অরু। আর 1 সেকেন্ডের সময় নষ্ট না করে তৈরি করে রুম থেকে বেরিয়ে যেতে গেলেই অতি পরিচিত কণ্ঠস্বর শ্রবণ হতে অরু চকিত হয়ে তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকালো। Hey, stand up, silly girl. Don't move a foot. সে জাতের ভয়ঙ্কর ক্রোধান্বিত কণ্ঠ অরুর কর্ণগোচর হতে অরুর আত্মা কেঁপে উঠল। অরু বিস্ফোরণ দৃষ্টিতে তাকালো তার দিক থেকে কিঞ্চিত দূরে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে। অন্ধকারেও তার হিংসাত্মক মুখশ্রী দর্শনে আসতে সর্বাঙ্গে ভয় খেলে গেল শিহরণ, যেটা হলো ভয়াল শিহরণ। একের পর এক ঢোক গিলছে অরু। কণ্ঠটা অরুর চেনা, অরু সন্ধিয়ান কণ্ঠে সুথল। কে আপনি? অরুর বলা বাক্য শেষ হতে রাগান্বিত শেহজাদ ফ্লোর থেকে একটা কাচের টুকরো হাতে নিয়ে আলোর গতিতে অরুর অতি সন্নিকটে এসে দাঁড়িয়ে সেই কাচের টুকরোটা অরুর গলায় চেপে ধরল। অরু কাঁপতে থাকা কঞ্চে পড়ল। কি করছেন? এমত অবস্থায় অরুর দৃষ্টি রাখলো সেই রক্তিম আক্ষিদয়ে।
দুনিয়ার সব লাফা যেন আজ স্বয়ং উপস্থিত আর অক্ষিদয়ে। অনলের ন্যায় অক্ষিদয়ের মণিগুলোই যেন যথেষ্ট কারো যান কবজ করতে। অরু তার প্রশ্নের প্রত্যুত্তর কোনো উত্তর পেল না। হঠাৎ করে যে জীবনে এমন পরিস্থিতি আসবে সেই ব্যাপারে অরু কখনো অবগতই ছিল না। আজ এই অগ্নির তৈরি তেজস্ক্রিয় কন্যা বড্ড নিরুপায়, অসহায়। মিলি সেকেন্ড পর তরল পদার্থের ন্যায় কিছু গলায় অনুভব করতেই অরু থমকালো। তরল পদার্থ যে রক্ত সেটা বুঝতে আর নেই অরুর। অরুর বক্ষপিঞ্জের টিপটিপ আওয়াজ হচ্ছে, গলার ব্যথাটা ক্রমশ বাড়ছে, কিন্তু এটা এখনো অজানা। রক্তটা আসলে কার? সামনে থাকা আগন্তুকের নাকি অরুর? অরু ফের কিছু বলার জন্য উদ্যত হতে সামনে থাকা অগ্নিমূর্তি সেজাদ তিরিক্ষি মেজাজে হাস্কির স্বরে বলে, তেজ দেখাতে নিষেধ করেছিলাম, তবুও বারবার তেজ দেখিয়ে নিজেকে সাহসী প্রমাণ করতে চাইছিস। ভয় করে না? আমি মানুষটা কেমন এত অল্প সময়ে ভুলে গেলি? অতিরিক্ত আত্মসম্মান বোধ মানুষের ভালোবাসা কাছের চেয়েও ভয়ঙ্কর। কাজ তো আঘাত করলে ভাঙে, আর তাদের ভালোবাসা ভাঙে মনের অজান্তে। সেজাদের এমন নিকৃষ্ট ব্যবহারে মেয়েটি মোটেও ভেঙে পড়েনি। আত্মসম্মানই মেয়েটা নেত্রযুগল নিমিষেই অনলের মতো জ্বলে উঠল। আর ওরা একটি শিক্ষামূলক উক্তিকে বেশ অনুসরণ করে। উক্তিটি হলো, অন্যদের ক্ষেত্রে সহিংসু আর সহনশীল হও, আর নিজের ক্ষেত্রে কঠোর হতে শেখো। নিজেকে সম্মান করো, তাহলে অন্যরাও তোমাকে সম্মান করতে শুরু করে দিবে। আর ওরা চেহারায় দাম্ভিকতা এনে ছাঁচালো কঞ্চে বলল, পাগল লোক, কাজ নিচে নামান। আমার গলা কেটে যাচ্ছে। আমার উপর না চেঁচিয়ে আগে মাথার ডাক্তার দেখান। সেজাদ একজন কোল্ড হার্টেড পারসন, যার মনে দয়া মায়া বরাবরের মতোই কম। ওয়াসিফ সেজাদ চৌধুরী জীবনে ফ্যামিলি অনেক মূল্য রাখে, কিন্তু কখনো যদি সেই ফ্যামিলি তার ইগো হার্ট করে, তখন সে দুনিয়ার সব বিধি দ্বারা লঙ্ঘন করে সেই ফ্যামিলিকেও ছাড় দেয় না। যদি তখন সেই স্থানে ভালোবাসা থাকে, তাহলে তো সেখানে কোনো বিধি দ্বারাও থাকে না। তখন তার অনলে ভালোবাসাকে দীর্ঘক্ষণ নয়, দীর্ঘ থেকে দীর্ঘতর দহনে পোড়ায়। অরুর ঝাঁঝালো কণ্ঠে বলা প্রতিটি বাক্য নিজের প্রতি অপবাদ আবিষ্কার করলো শেহজাদ, কিন্তু সেই অপমান কথা শেহজাদ অবাধে গ্রহণ করতে পারলই না। উল্টো কোল্ড হার্ট শেহজাদের রক্তটা মেজাজ দ্বিগুণ তোড়ে বেড়ে গেল। হিংস্র বাঘের ন্যায় দৃষ্টি নিক্ষেপ করে কাটকাট স্পষ্ট বাংলায় বলে, ফের তেজ দেখিয়ে কথা বলছিস তুই আমার সাথে? তোর মনে কি নিজের জন্য ভয় ডর নেই? অন্তর কাঁপলো না? এই তুই আজ সশরীরে দাঁড়িয়ে আছিস, কাল কিন্তু এভাবে দাঁড়াতে নাও পারিস। অরোরা নিজের সর্বোচ্চ শক্তিকে কাজে লাগিয়ে শেহজাদকে অল্প ধাক্কা মেরে গলা ঘষতে ঘষতে কণ্ঠে দম লাগিয়ে বলে, না, ভয় ডর নেই। অন্তরে ভয় নেই বলেই তো এভাবে কথা বলতে পারছি। আর কি বললেন, আমি সশরীরে দাঁড়াতে পারবো না? আপনি যেটা বোঝাতে চাইছেন হয়তো আমি সেটা বুঝতে পেরেছি। ছি, আপনি এতটা নিচু মনের, এতটা খারাপ কখন হয়ে গেছেন? 8 বছরের মধ্যে একটা ভালো সভ্য ছেলে কিভাবে পাল্টে গেল? কথাগুলো সম্পূর্ণ করে ডান হস্তের দিকে দৃষ্টি তাক করে দেখলো, সেখানটায় কিছু রক্ত লেগে আছে। কাজ গলা চেপে ধরার কারণে গলার নিচে খানিকটা কেটে রক্ত বেরিয়েছে। সম্পূর্ণ ঘটনাটা বোধগম্যতে সাপের ন্যায় ফুঁসে উঠল মেয়েটি। আজ এই তেজস্বী কন্যা নিস্তান্দব দেখিয়ে তবেই শান্ত হবে। এমন সময় আশার আলো হয়ে বিদ্যুৎ ফিরে এলো। অরু তার রক্তিম নেত্রযুগল পশ্চাতে তাক করেই দেখলো ভয়ঙ্কর জেদি বেপরা সেই হিংস্র পুরুষ তার দিকে এগোচ্ছে। এমত অবস্থায় অরু কোনো কিছু না ভেবেই হাতে জাপলে সব ছুটতে শুরু করলো শেহজাদের দিকে। চোখের পলকে নানা জিনিস সজ্জিত অফিস রুমটা তৈরি হলো ধ্বংসস্তূপে। শেহজাদ ভেবে কুল পাচ্ছে না, এক রত্তি মেয়েটার এত তেজ নিয়ে কিভাবে করে। ওই যে একটা প্রবাদ আছে না, ভাঙবে তবু মচকাবে না। জবাবটা বোধ হয় এই মেয়ের জন্যই ভালো মানাবে। ভেতরে ভেতরে ঠিকই ভাঙবে, কিন্তু বাইরে তা কখনো প্রকাশ করবে না। আর ওরা অবধি পৌঁছাতে আজ যেন শেহজাদকে 7 সমুদ্র 13 নদী পার করতে হবে। এই তেজস্বিনী কিছুতেই নিজের আশেপাশে ঘেঁষতে অবধি দিচ্ছে না। শত বাধা পেরে শেহজাদ অরুর অতি সন্নিকটে এসে আচমকা অরুর গাল হাত দিয়ে শক্ত করে চেপে ধরে গর্জে উঠল, আজ তুই সীমা অতিক্রম করে ফেলছিস। কোন সাহসে নাম্বার ব্লক করেছিস বল? চুপ করে থাকবি না, জলদি জবাব দে। শেহজাদকে
গর্জে উঠতে দেখে যেন অরুর অত্যন্ত যত্ন সহকারে তৈরি সাহসী সত্তার প্রাচীরগুলো দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে গেল। ভয়েরা আষ্টে পৃষ্ঠে জেগে ধরল তার সর্বাঙ্গে। কাল রাতে আবেগের বশে সেজেতের নাম্বার ব্লক মেরে দিয়েছিল। তখন বিবেক দিয়েও অতটা ভাবিনি অরু এর ফলাফল কি হবে। অরুকে কল করার পরে যখন নাম্বার বিজি দেখাচ্ছিল তখন সেজেতের বোধগম্য হয় নাম্বার ব্লকের কথা। সঙ্গে সঙ্গে তড়িৎ বেগে রাগ, জেদ, ঘৃণা সেজেতের সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছিল। অতিরিক্ত রাগের তোপে তত্তর করে কেঁপেছিল শেহজাদ। এই সাইকো বদমাস নিষ্ঠুর পুরুষটা তৎক্ষণাৎ ভার্সিটির আসার সিদ্ধান্ত নেয়। যদিও ছদ্মবেশে ভার্সিটিতে এসেছে যাতে কারো নজরে না পড়ে, শুধু প্রিন্সিপালের কাছে জানা ব্যাপার চা। অবশ্য মাফিয়া বস বেস্কের বাইরের জগৎকেও একটা নাম ডাকাচ্ছে। শেহজাদের প্রশ্নের জবাব না দিয়ে ওর উল্টো চিচিয়ে বলল, হোয়াটস রং মিস্টার ওয়াসিফ চৌধুরী, এসব কি করছেন? হ্যাঁ, গালটা আরেকটু শক্ত করে চেপে ধরে অরুর সম্পূর্ণ মুখশ্রী নিজ মুখমণ্ডলের সামনে এনে হিসিয়ে বলে, এখনো তো কিছুই করলাম না, আর তুই কিছুই ফিল করলি না। যখন করব তখন না হয় নিজ সচক্ষে দেখবি আমার মাত্রাতিরিক্ত আসক্তি। ব্যাপারটা যেন ছন্দপতনের মতোই ঠেকলো অরুর কাছে। এই সাইকো লোকটা একটু আগে সাইকোগিরি দেখাতে ব্যস্ততম সময় কাটাচ্ছিল, হুট করে এতটা শান্ত কিভাবে হয়ে গেল? শক্ত করে চেপে ধরা হাতও আলগা হয়ে এসেছে। অরুর এত এত বিস্তর ভাবনার মাঝে শেহজাদের ফিসফিস আওয়াজ শুনতে পেল, এই দিমাগ কোথা থেকে আসে? এইটুকু খানি মেয়ের এত রাগ ভালো নয়। তাছাড়া তোর কাছে এমন কি আছে যেটা নিয়ে তুই এত অহংকার করিস? যদি তুই রূপের দেমাগ দেখাস তাহলে আমি বলবো তুই অতটাও সুন্দরী নয় যতটা তুই নিজেকে ভাবিস। শেহজাদের ভাষ্য স্পষ্ট অরুর বদনাম। লোকটা তার মানহানি করছে। অরু সে ধূসর মণির জোড়ার দিকে দৃষ্টি আবদ্ধ করে শেহজাদের করা অপমানের পাল্টা জবাবে অরু বলে, হ্যাঁ, আমি রূপের দেমাগ দেখাই, আর 100 বার দেখাবো। আর আপনার চোখে আমি কুৎসিত হলেও দুনিয়ার চোখে তো আমি কুৎসিত নই। শেহজাদ অরুর গাল থেকে নিজের হাত ছাড়িয়ে নিষ্প্রভ হেসে বলে, তুই নিজেও জানিস না তোর এই রূপ তোর জন্য কতটা অভিশপ্ত। তোর রূপ তোর অহংকার নয়, তোর যন্ত্রণা হয়ে দাঁড়াবে একদিন। তুই নিজেও জানিস না তুই হলি দুনিয়ার সবচেয়ে আনলাকি গার্ল, কারণ কেউ এই তোমাতে ভয়ঙ্করভাবে আসক্ত, যেটা ভালোবাসা নয়, আনহেলদি অবসেশন বলতে পারিস। শেহজাদের কথার মর্মার্থ বুঝলো না অরু। মূলত সে বুঝতেও চায় না। হাতে যা পেয়েছে তা দিয়ে গলার আঘাতপ্রাপ্ত স্থানটা চেপে ধরলো যাতে করে আর ব্লিডিং না হয়। এই যে আপনাকে বলছি, আপনার মাথায় কোনো ভয়ঙ্কর সমস্যা হয়েছে, সময় থাকতে দ্রুত ডক্টর দেখান। আশ্চর্য, ছেলের কত বড় একটা সমস্যা হয়েছে সেটা বড় মামির নজরেই পড়লো না। হাউ ইজ দ্যাট পসিবল? কর্ম সাধন করে আগ বাড়িয়ে কথাটা বলল আরোরা। শেহজাদ বড় করে শ্বাস নিয়ে কিছুটা একটা শুষে বলল, সমস্যা মাথায় নয়, মনে হয়েছে। একটু থেমে অরুর চুলগুলো ডান হাতে পেঁচে চুলের ঘ্রাণ একটু শুষে বলে, আমার কিবোর্ডে একটা টাইপিং কমন, সেটা হলো অ্যাট এনি কস্ট। আমার অনিশ্চিত জীবনে তোমায় জড়াতে না চেয়েও জড়িয়ে ফেললাম। জানি না এর পরিণতি কি হবে, তবু আমি এটা জানি আমার জীবনে তোমায় চাই। বাই দ্য ওয়ে, চুলে কি মাখিস? আমাদের মধ্যে নিশ্চয়ই এমন কোনো সম্পর্ক নেই যেখানে আমরা প্রেমমূলক কথা বলবো। সো নিজের মুখে লাগাম দিন। আর আমার চুলে কি মাখি সেটা জেনে আপনি কি করবেন? শেহজাদের কথার পাছে অরু ঘোর প্রতিবাদের সহিত বলে, অরু এত জ্ঞানমূলক কথা শেহজাদ তো কানে তুলো না। হিতের বিপরীতে উল্টো চুল ছেড়ে দিয়ে শটান দাঁড়িয়ে চেহারার আদলে সিরিয়াস ভঙ্গিমা এনে সতর্কতার সাথে বলে, ভবিষ্যতে তোকে অনেক কিছু সহ্য করতে হবে, অনেক লড়াই করতে হবে, কারণ তোর জীবন সঙ্গী জীবন হবে অনিশ্চিত। আগাম প্রস্তুতি নিয়ে নে, খুব শীঘ্রই তোর জীবন পরিবর্তিত হতে চলেছে। আপনি একটা সাইকো যে শুধু নিজেকে বোঝে, যে শুধু নিজের ইচ্ছেকে প্রায়োরিটি দেয়। শেহজাদের কথার বিপরীতে অরু গলা খাদে নামিয়ে বিমুট নেত্রে চেয়ে বলে। সবশেষে শেহজাদ একেবারে অরুর কাছে এসে দাঁড়ালো। এখন শেহজাদ আর অরুর দূরত্ব এতই কিঞ্চিত পরিমাণ যে একে অপরের হৃদস্পন্দন শুনতে সক্ষম। শেহজাদ অরুর মুখের উপর ঝুঁকে ধীর কঞ্চে পড়ল, আজ তোর এই শরীর তাকে আবার মতো জমের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে, না হলে এতক্ষণেই তুই আরো রাস্ত থাকতি না।
সেজাতের বলা প্রত্যেকটা উক্তি অরুর কাছে কাটার মতো বিঁধল শিরা উপশিরা, টকবগিয়ে উঠল। তার মানে ওই সময় সেজাত তার মেয়েলি শরীরের সুঘ্রাণটা শুষে ছিল। মিষ্টি মেয়েলি সুঘ্রাণটা শুষতেই আগুনের মতো উত্তপ্ত রক্তটা মেজাজটা নিমিষে শান্ত হয়ে এসেছিল। অরুর এত বিস্তর ধারণার মাঝে সেজাত তার কথাটা সম্পন্ন করে শূন্য মিলিয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল সেই ধূসর রঙের অধিকারী নির্জীব পুরুষটি। অরু সেজাদের যাওয়ার দিকে শূন্য ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে মলিন হেসে বলে উঠল, আপনি একটা নিষ্ঠুর, দয়ামায়াহীন, জঘন্য মানুষ, যে জানোয়ারের সমতুল্য। আপনি যে অনুভূতির সাগরে ভাসছেন সেটাকে ভালোবাসা বলে না, সেটাকে বলে ফিজিক্যাল অ্যাট্রাকশন।